শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। ডিসগাস্টিং, হোপলেস। কপাল, একেই বলে কপাল। কি হচ্ছেটা কি? প্রমোশনের চেষ্টাটা যখন করছি ঠিক তখনই এটা ঘটতে হলো। নিজেকে না গুলি করে দিতে ইচ্ছে করছে আমার। একটু ঠান্ডা হয়ে বসো না। ঠান্ডা? ওসব বসা টসার সময় আমার নেই। খেতে দিতে হয় দাও, নইলে বেরিয়ে যাব। বসো তো, বসো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে নাকি? দিচ্ছি তো খেতে। রাস্কেলটার মুখে চুনকালি দেবার সময় পেল না। এবছরটাও সালা ওই ডেপুটি হয়ে শুকতলা চিবোতে হবে আমার। এখন না হয় মাংসের হাড়টা চিবো। দাও, তাড়াতাড়ি দাও। ও মক্ষদাদি, হাঁ করে কি দেখছো বলো তো? যাও না, বাবুর জন্য গোটা কতক লুচি ভেজে দিতে বলো না। হ্যাঁ দিদি, যাও, এক্ষুনি আনছি। না থাক, ঢের খাওয়া হয়েছে। বেশি খেলে আবার ক্রিমিনালটাকে দাওয়া করতে পারবো না। সে কি, তুমি আবার এখন ছুটোছুটি করতে যাবে নাকি? তা কি ঘরে বসে থাকবো এখন? হ্যাঁ, বেটা এখনো নদী পেরোতে পারিনি। আশেপাশে জঙ্গলই গা ঢাকা দিয়ে আছে মনে হয়। ওটাকে খুঁজে বার করতে না পারলে। সরকার যে টাকা দিয়ে এতগুলো পঙ্গপাল পুষে রেখেছে, ওরা তবে কি করবে শুনি? করবে আমার মাথা আর মুন্ডু। ওই তো এক পঙ্গপালের কীর্তি, দেখলে তো? একটু জল দাও তো। দিচ্ছি। মক্ষদাদি, এমন একটা হাই প্রোফাইল পলিটিক্যাল আসামিকে একলা ফেলে রেখে বাবু ড্যাং ড্যাং করে নিজের বাড়ি চলে গেলেন বউয়ের মুখ দেখতে। এই না জল। কিছু মনে করো না, এসব কিন্তু তোমার প্রশ্রয়েই হয়েছে। না না না, ধরিবাজ লোক। আমাকে একটা কথাও আগে থেকে জানালো না। ও ব্যাটাই ক্রিমিনাল একটা। আসলটাকে না পেলে ওটাকেই আমি। চুপ করো তো তুমি। তুমি ওই ছোট দারোগাকে লাই দিয়ে মাথায় তুলেছ। কম আশকারা তো দাওনি ওকে। বাড়িতে সমস্যা, স্ত্রী অসুস্থ, এটুকু মানবিকতা দেখাবো না? আমি তো আর মাফিয়া নই। হ্যাঁ, কিন্তু এখন মনে হচ্ছে খুব বড় একটা ভুল করে ফেলেছি। কাউকে এতটা বিশ্বাস করা উচিত হয়নি আমার। কাউকে না। যে যার মতো সবাই সুযোগ করে নেয়। তার রাগটা কি তুমি আমার উপরে দেখাচ্ছ নাকি? তার মানে তোমার উপর দেখাতে যাব কেন? না, মনে হলো তাই বললাম। আমার হেফাজতে থাকা একটা ক্রিমিনাল ফেরার হয়ে গেছে। তার নামে একগুচ্ছ পলিটিক্যাল মামলা, হয়তো খুনটুনো হয়ে থাকতে পারে। তাকে যদি ধরতে না পারি তাহলে আমার কি অবস্থা হবে জানো? হ্যাঁ, আর কি, ওপর মহলে জবাবদিহি করতে হবে। জবাবদিহি? হ্যাঁ, হয় সাসপেন্ড আর নইলে চিরতরে ভ্যানিশ। চাকরি লাটে উঠবে আমার, বুঝতে পেরেছো? সে কি, কিন্তু তোমার তো কোনো। হ্যাঁ, আমার কোনো দোষ ছিল না। যা হয়েছে তার জন্য ওই ছোট দারোগা সাহাই দায়ী। এটা গুছিয়ে বলে দিতে পারলে তবে যদি পিঠটা বাঁচাতে পারি। কেসটা আগে সাজাতে হবে তো, তার আগে লোকটাকে ধরার একটা মরিয়া চেষ্টা যদি। কে? স্যার, ভেতরে আসবো? সাহা এখানে? আবার কোনো গন্ডগোল হলো নাকি? আসুন। তা আপনি এখানে কেন? আপনার তো এখন ফোর্সের সঙ্গে থাকার কথা। তা আবার নতুন করে কি বাঁধালেন শুনি? হ্যাঁ স্যার, আপনি যা যা বলেছেন ফোর্সকে সেসব আমি শিখিয়ে দিয়েছি। শুধু একটা কথা জানতে এসেছি স্যার, খুনটা কি করা উচিত হবে? মিস্টার শাহ, আপনি কি আমার অর্ডারকে এখন চ্যালেঞ্জ জানাতে এসেছেন? হ্যাঁ না, মানে স্যার, আপনার চাকরিটা এখন কি করে থাকে আমিও দেখব। ক্রিমিনালকে ক্রিমিনাল না বলে তাকে আদর করে ঘরে বসে খাওয়াবো। যান, আমি আসছি একটু পরেই। যান। ইয়ে স্যার। যত সব। খুন? কেন, তোমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, খুন, শুট অ্যাট সাইট। শুনছেন তৃপ্তি মিত্রর লেখা শেষের সেদিন। উত্তর ২৪ পরগনার নবাবগঞ্জ জায়গাটার নামের সঙ্গে নবাবী থাকলেও সেখানকার লোকজন কিন্তু বড়ই মধ্যবিত্ত। এলাকাটা যেন একটু বেশি শান্ত। ডাল ভাতের জীবনটা তাদের কোনো রকমে কেটে যায়। কিন্তু তার চেয়ে একটু বেশি কিছু চাইতে গেলেই নবাবগঞ্জের মাটিতে তার আর জায়গা মিলবে না। এখানে গোটা দুয়েক সরকারি স্কুল আর একটা কলেজ থাকলেও সেখানে পড়াশোনাটা একেবারেই হয় না। তাই বাসুকে এই সবে কলকাতার স্কুলে ভর্তি করে দিয়েছেন অসীম চট্টরাজ। হ্যাঁ,
বাসু অসীম চট্টরাজের ছেলে। অসীম চট্টরাজ এখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট। অসীম আর উর্মিলার একমাত্র ছেলে বাসু এখন হোস্টেলে থেকেই পড়াশোনা করে। যদিও ব্যাপারটা মেনে নেওয়া খুব কঠিন, তবু ভবিষ্যতের স্বার্থে ছেলেকে ছেড়ে দিতেই হয়েছে। বাসু চলে যাবার পরে উর্মিলার সেই পুরনো হিস্টেরিয়াটা আবারও ফিরে এসেছিল। অথচ আজ তিনি ম্যাজিস্ট্রেট হলে ছেলে আর বউকে নিয়ে কলকাতার বাংলো বাড়িতে থাকতে পারতেন। দু একটা গাড়ি নিচে দাঁড়িয়ে থাকত, দারোয়ান, মালি, বেয়ারা, বাবুর্চি মিলে একেবারে মেলা বসিয়ে দিতে পারতেন। পায়ের ওপর পা তুলে দোতলার বারান্দায় বসে বাসুর জন্য উলের সোয়েটার বুনতে পারত উর্মিলা। স্ত্রীর চোখের দিকে তাকালে সব টের পান অসীমবাবু, আর লুকিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেলেন শুধু। অথচ চেষ্টার কোনো কসুর করেন না। ভালো প্রমোশনটা তার স্ত্রী ছেলেকে ভালো রাখার একমাত্র চাবিকাঠি, এ কথাটা জানেন অসীমবাবু। এবারের প্রমোশনটাও ভেবেছিলেন বরাত জোরে লেগেও যাবে, কিন্তু এই ঘটনাটা তাহলে শুরু থেকেই বলা যাক। কেউ নড়বে না, নড়লেই গুলি করে দেব। এই যে নিরবধি গুন্ডা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিরবধি সামন্ত ধরা পড়েছে, এই খবরটাই পুলিশ আর আদালতকে নাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। নবাবগঞ্জের এক গোপন ডেরা ঘিরে ফেলে একেবারে ফিল্মি কায়দায় তাকে হাতে নাতে গ্রেপ্তার করেছেন অসীম চট্টরাজ। খবরদার খবরদার, পকেটে হাত দিলেই হাতটা কিন্তু উড়ে যাবে। এই তুমি স্যার, ধরো ধরো ওকে। হ্যাঁ হ্যাঁ স্যার। এই মেয়েটা আয় আয়, চল জিপে ওঠ ওঠ। লোকটাকে পুলিশে জিপে তোলার সঙ্গে সঙ্গে কলকাতার বাংলো বাড়ির স্বপ্নটা আবারও প্রবল হয়ে উঠেছে তার। নিরবধি সামন্তর মতো একটা দুঁদে পলিটিক্যাল ক্রিমিনালকে দেখিয়ে চাকরি জীবনের অনেকগুলো বাজি তিনি একসঙ্গে মেরে দিতে পারবেন। এই নামো নামো। সাহা, ইয়ে স্যার। ভেতরে নিয়ে যান, স্পেশাল সেলে। কাক পক্ষী যেন ঘেঁষতে না পারে, দেখবেন। বিশেষ ক্রিমিনাল, বুঝলেন কি না? রাইট স্যার, সেটাই করছি। কোর্টে পেশ করার আগে কাকে ক্রিমিনাল বলছেন স্যার? হ্যাঁ, আমার ক্রাইম কিন্তু এখনো প্রমাণিত হয়নি। এই চুপ, একদম চুপ। তোমার খবর সারা দেশ জানে। ক্রিমিনাল বলবে না, যুধিষ্ঠির বলবে ওকে। এই যাও, নিয়ে যাও ওকে। স্যার এক্ষুনি যাচ্ছে। ক্রিমিনাল বলবে না। নিরবধি সামন্তকে রাজনৈতিক ষড়যন্ত্রী হিসেবেই চেনে সবাই। পুলিশ, আইন, প্রশাসনের বড় কর্তাদের উড়িয়ে দেওয়ার ছক কষে তার দল। পুলিশের খাতায় তেমনই লেখা আছে। কয়েকটা বম ব্লাস্টিংয়ের কেসে নিরবধি সামন্তর জড়িত থাকার প্রমাণও মিলেছে। অপহরণ, লুটপাট, বেআইনি অস্ত্র রাখা, জালিয়াতি ইত্যাদি নানান অপরাধে জড়িয়ে আছে নিরবধি সামন্তর দল। আর এই লোকটা নাকি দলের ইয়ং ব্রিগেডের ব্রেন ওয়াশ করার পান্ডা। কথাটা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেন অসীম চট্টরাজ। সবকিছুর পেছনেই নিরবধি গুন্ডা রয়েছে। নিরবধি যে নিজের দল পেরিয়ে এলাকার নির্দলদের মধ্যেও হিরো হয়ে উঠেছে, সে খবরটাও তিনি জানেন। ওঠাচ্ছি হিরো হয়। বাড়ি ফিরে এসে স্ত্রী উর্মির কাছে শুনলেন নেতাবাবুর ধরা পড়ার খবর শুনে বাড়ির দিনরাতের কাজের লোক মোক্ষদার নাকি ভীষণ মন খারাপ। রাতের ডিনার টেবিল গুছোতে গুছোতে উর্মিলা সেই কথাটাই জানালো অসীম চট্টরাজকে। তোমার ওই পলিটিক্যাল প্রিজনারের জন্যে আমাদের মুখ্যদা তো অন্ন জল ত্যাগ করেছে গো। মানে? ওই যে নিরবধি সামন্ত গো। হ্যাঁ, রামলোচন ড্রাইভারের কাছ থেকে তার ধরা পড়ার খবরটা শুনেই মাথায় হাত দিয়ে বসে পড়েছে মুখ্যদা। আমাকে দেখেই সে বলে কি জানো? বলে সে বাবুটা নাকি সাক্ষাৎ দেবতা ছিল, চাষাপাড়ার লোকেদের জন্য নাকি অনেক কিছু করেছে। এমনকি দুধওয়ালাও নাকি বলেছে যে ওর কোনো তুলনা হয় না, গরিবদের জন্য তার নাকি কত টান, গরিবদের জন্য সে কত কিছু নাকি করেছে। দেবতা? চাষাপাড়ার লোকজনকে খেপিয়ে দেওয়ান মাধবলালকে খুন করিয়েছে ওই ওর দলের লোকেরাই।
তারপর থেকেই তো লোকটা ফেরার। কি বলছো গো? হ্যাঁ, তবে আর বলছি কি, উফ, বাবা, কদিন যা গেল, বাপরে বাপ। আজ রাত্রে একটু শান্তিতে ঘুমোবো। আর তুমিও কাল থেকে একটু গোছ গাছ শুরু করো, বুঝলে? গোছ গাছ? কেন? কোথায় যাব আমরা? বাসুর কাছে। আমরা তিনজন এবার একসঙ্গে থাকবো। কলকাতার যে জায়গাটা তোমার ভালো লাগে, বাড়িটা সেখানেই নেবো আমরা, বুঝলে? কলকাতায় বাড়ি? হ্যাঁ গো। ও বাবা, সে তো অনেক টাকার ব্যাপার গো। তোমার এই মাইনেতে এত খরচ? এই মাইনের কথা তুমি এত ভাবছো কেন? বাড়ি গাড়ি রাখতে যতটা মাইনের দরকার ততটাই পাবো এবার। দেখো না কি হয়। চলো আজ শুয়ে পড়ি। ভোরের ট্রেনে আবার আমাকে কলকাতা রওনা দিতে হবে। পরদিন রবিবার, আদালত বন্ধ, কিন্তু একটা জরুরি কাজের তাগিদে অসীম চট্টরাজকে একবার কলকাতায় যেতে হলো। দেখবেন মিস্টার সাহা, খুব সাবধান। এই লোকটা কিন্তু অত্যন্ত ধরিবাজ। চোখের আড়াল করবেন না যেন। না স্যার, আপনি ভাববেন না, আমি নিজে ওখানে থাকবো। ঠিক আছে। ছোট দারোগা বিনয় সাহার ওপর নীরবতী সামন্তর দায়িত্ব দিয়ে ভোরের ট্রেনে বেরিয়ে গেলেন অসীমবাবু। আর শহরে যখন যাচ্ছেনই, ছেলেটার সঙ্গে একবার দেখা করবেন না, তাও কি হয়? নীরবতী সামন্তর সেলের বাইরে সামনেই ছিলেন বিনয় সাহা। মফস্বলের থানায় পুলিশের সংখ্যা কম। বর্ষার দুপুরে ঝুপঝুপ বৃষ্টি শুরু হতেই কেউ কেউ আবার হাই তোলে। অসীম চট্টরাজ না থাকলে সকলেরই পোয়া বারো। সেকেন্ড ইনচার্জ সাহাবাবুকে কেউই বিশেষ আমল দেয় না। মানুষটার মনটাও নরম। আজ অবধি জোর গলায় কাউকে কিছু বলতে পারেননি বিনয় সাহা। তবে না, কর্তব্যে তার ফাঁকি নেই। নীরবতী সামন্তর সেলের বাইরে সকাল থেকে তিনি ঠায় বসেছিলেন। মাঝ দুপুরে শুধু মিনিট 10 জন্য বাড়িতে গিয়েছিলেন একবার। তার স্ত্রী খুব অসুস্থ। তিনি একটাবার না গেলে স্ত্রী কিছুতেই ওষুধ খান না। বাকি সবাইকে পই পই করে বুঝিয়ে তবে তিনি বেরিয়েছিলেন। কিন্তু তার মধ্যেই সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। কি করে যে নীরবতী সামন্ত পালালো তা বুঝেই উঠতে পারলেন না ছোট দারোগা। নিরাপত্তা ব্যবস্থার কোনো ফাঁক তিনি রাখেননি, কিন্তু কোন ফাঁক দিয়ে যে সে বেরিয়ে গেল সেটাই ধরতে পারলেন না তিনি। তবে না, এসব ভাবার সময় আর এখন নেই। বিকেলের ট্রেনে অসীম চট্টরাজ ফিরেই সোজা থানায়। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। এদিকে অসীমবাবু ড্রাইভারের মুখে সব কথা শুনে থ হয়ে গেছে উর্মিলা। বিনয় সাহার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? থানায় ঢুকেই রাগে ফুঁসে উঠলেন অসীম চট্টরাজ। ঘরে এখন অদৃশ্য দাবানল জ্বলছে। অসীম চট্টরাজের চোখ দিয়ে এবার যেন আগুন ঠিকরোচ্ছে। তার সামনে মাথা নিচু করে তখনও ঠায় দাঁড়িয়ে আছেন বিনয় সাহা। অসীম বললেন, কি হলো? দাঁড়িয়ে রইলেন যে? যেতে বললাম তো। মানে 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 এই এত বড় একটা ক্রাইম করে আবার ডিসিশন নিয়ে প্রশ্ন তুলতে এসেছেন আপনি? হ্যাঁ, এই আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? হ্যাঁ, ক্রাইম মানে স্যার? আপনি যেটা করেছেন সেটা একটা ক্রাইম মিস্টার সাহা। এই কার পারমিশনে আপনি বাড়ি গিয়েছিলেন বলুন তো? এই কেসটা কতটা ইম্পর্টেন্ট সেটা জানেন না? আমি জানি স্যার, আসলে আমার স্ত্রীর শরীরটা... চুপ, একদম চুপ। আপনার স্ত্রীকে নিয়ে আর একটাও এক্সকিউজ দেবেন না আপনি। এর আগের বার আপনার স্ত্রীর জন্যই আমাদের আরো একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছিল, আপনি ভুলে গেছেন? হ্যাঁ, সেবার আপনাকে ক্ষমা করেছিলাম বলে এবারও... স্যার, আমার স্ত্রীকে এর মধ্যে... আমার কোনো ইন্টারেস্ট নেই, বিশ্বাস করুন, আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনার স্ত্রীকে এখানে টেনে নিয়ে আসার মতো কোনো আগ্রহও আমার নেই। তবে আগের বারের মতো ওই ছিচকে চোরটাকে পোলাও কালিয়া না খাওয়ালে আমার কোনো সন্দেহই হতো না মিস্টার সাহা। স্যার, আপনি কি আমাকে সন্দেহ করছেন? বিশ্বাস করুন স্যার, আমার স্ত্রীর শরীরটা সত্যিই খুব খারাপ, তাই... আরে রাখুন আপনার সত্যি। স্যার, সেবার ওই ছেলেটা 3-4 দিন ঠিক করে খেতে পাইনি, তাই 2টো রুটি... এই শুনুন, আপনাকে
আপনাকে আমি পরে দেখছি। এখন বলুন তো ফোর্সকে কি বলে এসেছেন? মশাই, আপনার উপর তো আর আমি কোনো ভরসাই রাখতে পারছি না। আপনার অর্ডারই আমি হুবহু শুনিয়েছি স্যার। নদীর ওপারে ষাঁড় দিয়ে লোক দাঁড় করিয়ে দিয়েছি, ওপারে গেলেও যাতে পালাতে না পারে। আর পালাতে চাইলে জখম করার কথাও আমি বলেছি স্যার। করেছে তবে নিতান্তই দরকার হলে ওই যে শুটার সাইটের কথা আমি ওদের বলেছি, সেটাই। ও, সেটাই আপনার বাজছে, তাই না? তাহলে আদর করে নিজের বাড়িতে নিয়ে যাবেন, ঠিক আছে? আর আপনার স্ত্রীর হাতের রান্নাটা খাওয়াবেন। একেবারে না না স্যার, মানে আমি বলছিলাম কি, আপনি আর কিচ্ছু বলবেন না, ঠিক আছে? আপনি আর কিচ্ছু বলবেন না। এবার দয়া করে ফোর্সের কাছে যান, আমি আসছি। ইয়ে স্যার। ছুটেছে আমার কপালে। কলকাতা থেকে ফিরে থানাতে কিছু জরুরি নির্দেশ দিয়েই ড্রেস চেঞ্জের জন্যই ঘরে ফিরেছিলেন অসীম চট্টরাজ। তার মধ্যেই উর্মিলা একটু খাবারও ব্যবস্থা করে দিয়েছিল। রাগে এখনো গড়গড় করছেন অসীম চট্টরাজ। সাহার ছায়া পর্যন্ত দেখতে ইচ্ছে করছে না তার। স্ত্রীকে নিয়ে সাহার এত বাড়াবাড়ি সহ্য করতে পারেন না অসীম চট্টরাজ। এতে যেন তার নিজের দাম্পত্যের ফাঁকটা তার চোখের সামনে আরো বেশি করে প্রকট হয়ে ওঠে। খাওয়ার পর এখনো হাতও পর্যন্ত ধোয়া হয়নি তার, এঁটো শুকিয়ে হাতেই কড়কড় হয়ে এলো। এমন সময় দরজায় মৃদু আঘাত। কে? স্যার, ভেতরে আসবো? সাহা, আসুন। তা আপনি এখানে কেন? আপনার তো এখন ফোর্সের সঙ্গে থাকার কথা। তা আবার নতুন করে কি বাঁধালেন শুনি? হ্যাঁ, শুধু একটা কথা জানতে এসেছি স্যার, খুনটা কি করা উচিত হবে? মিস্টার শাহ, আপনি কি আমার অর্ডারকে এখন চ্যালেঞ্জ জানাতে এসেছেন? হ্যাঁ না, মানে স্যার, ক্রিমিনালকে ক্রিমিনাল না বলে তাকে আদর করে ঘরে বসে খাওয়াবো? যান, আমি আসছি একটু পরেই। যান। ইয়ে স্যার। রাগের চোটে চেয়ারটা দড়াম করে ঠেলে সরিয়ে হাত ধুতে গেলেন অসীমবাবু। উর্মিলাও মশলা নিয়ে যাওয়ার উদ্যোগ করছে। এমন সময় পিছনের দরজার কাছ থেকে খুব নিচু স্বরে ডাকলেন বিনয় সাহা। ম্যাডাম, একবার শুনবেন? আরে, আপনি এখনো যাননি? যাচ্ছি ম্যাডাম, শুধু একটা কথা বলে যাই। আমার স্ত্রী সত্যি খুব অসুস্থ, তার ওঠার শক্তিটুকু নেই ম্যাডাম। তার উপর কাজের মেয়েটা আজ কদিন আসেনি, তাই দুপুরে স্ত্রীকে ওষুধ খাওয়াতে গিয়েছিলাম। আসলে বাঁ হাতটা তো ওর ভাঙা, তার উপর এমন জ্বর। তা ওনাকে বাপের বাড়ি পাঠিয়ে দিন না। সে উপায় নেই ম্যাডাম, ওরা ব্রাহ্মণ আর আমরা তিলি। অজাতে মেয়ে বিয়ে করেছে। এই রাগে ওর দাদা কাগজ চাপা দেওয়ার পাথর ছুঁড়ে মেরেছিল ওকে, আর হাত উঠিয়ে সেটাকে আটকাতে গিয়েই হাতটাই গেছে। মানে? হ্যাঁ ম্যাডাম, তার জেরেই বাঁ হাতটা জন্মের মতো জখম হয়ে যায়। সে কি? কোন মুখে সে বাড়িতে ওকে পাঠাবো ম্যাডাম? আমি ছাড়া সত্যি ওর কেউ নেই। হ্যাঁ, মানছি সবটা আমারই দোষ, কিন্তু কিন্তু ম্যাডাম। হ্যাঁ, আসছি। আচ্ছা ম্যাডাম, আমি তবে আসি। হ্যাঁ গো, বলো, ডাকছিলে? আমাকে এবার বেরোতে হবে কমলা। সরি, কমলা বলতে তো আবার বারণ করেছো কেন কে জানে? সে কথা আজ আবার কেন? আজ বলে কিছু ভুল করিনি। যদি আর ফিরতে না পারি, তাই এই নামটা ধরে না হয় একবার ডেকেই গেলাম। এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? এই রাত বিরেতে এমন একটা ক্রিমিনালের সঙ্গে লড়াই হলে প্রাণের কি আর কোনো গ্যারান্টি থাকে? এদের সঙ্গে নিশ্চয়ই কোনো গ্যাং আছে। শোনো না, আমি বলছিলাম কি, তুমি না হয় নাইবা গেলে? তোমার তো ফোর্স রয়েছে ওখানে। মাথা খারাপ নাকি? তুমি বুঝতে পারছো না,
আমি না গেলে আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, ভবিষ্যৎ, প্রমোশন, চাকরি সবেতেই তালা পড়ে যাবে গো। তোমাকে চিরকাল এই ডিএম এর বউকে খাতির করেই চলতে হবে। ছেলেটাকেও আর এনে রাখতে পারবে না, সে খেয়াল আছে? দাও তো একটু একটু জল দাও, এবার বেরোতেই হবে, আর দেরি করবো না। ঠিক আছে, এই না, চলো। শোনো না, হ্যাঁ, এসব আমি কিছুই ভাবি না। কপালে যা লেখা আছে সে আমি ঠিক মানিয়ে নেব। তুমি তুমি প্লিজ প্লিজ এত ভেবো না। 9-10 বছর আগে হলে কিন্তু এই কথা বলতে না। তখন আমি থাকলাম আর গেলাম, তাতে তোমার কি এসে যেত বলো তো? কিচ্ছু কিচ্ছু এসে যেত না। মানে? কেন মনে নেই? সে যে তোমার বাবার বন্ধুর ছেলে, সেই যে যাকে ভালোবাসতে, তার কথা ভেবে ভেবে আমার মুখটাই তো ফুলে গিয়েছিলে। এখনো না হয় তাকে ভেবেই মনটা শক্ত করে নাও। আবার সে কথা তুলছো তুমি? তোমাকে কতবার বলেছি ওটাকে ভালোবাসা বলে না। তার সাথে কেবল বিয়ে হওয়ার কথা হয়েছিল, তারপর সে পলিটিক্সে ঢুকলো আর আমাদের বিয়েও ভেঙে গেল। কেবল বিয়ের কথাতেই তো তাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলে তুমি। মোটেও না। উফ, এখন আবার এসব কি শুরু করলে বলো তো তুমি? না, শুরু করিনি। যদি কোনোভাবে শেষ হয়ে যায় তাই আর কি। অনেক অনেক বোকামি করেছি আমি উর্মিলা, অনেক বোকামি করেছি। বড়লোক বাবার মেয়ে তুমি, তোমাকে যে স্বাচ্ছন্দ্য দেওয়ার কথা ছিল সেসব কিছুই দিতে পারিনি আমি। কি জানো, জীবনে উন্নতি যদি না করলাম, তোমার ভালোবাসার যোগ্যও হতে পারবো না। আচ্ছা, তোমার উন্নতির জন্য তোমাকে ভালোবাসবো? আমাকে এতটা স্বার্থপর ভাবো তুমি? তুমি ভালো মানুষ আমি জানি, তাই আজ যেখানে থাকা উচিত ছিল। যাকে আর শোনো, তোমার আশ্রয় না পেলে না ওই ছোট দারোগাও কবেই চাকরি থেকে বরখাস্ত হয়ে যেত। ডিএম চিদম্বরমকে তো জানোই। হ্যাঁ, কি করে আমাকে অপদস্থ করবে সেটাই তার একমাত্র চিন্তা। এই খবরটা তার কানে যাবে। ঘর জ্বালানো, লুট, দাঙ্গা, খুন এসবের চার জেনে পালের গোদাটাকে ফাঁসিতে লটকে দিতে পারলে আমার বরাতটাও না। যাকে এখন আর এসব না, এখন নিজের চাকরিটাই থাকে কিনা কে জানে। যাই দেখি ধরতে পারি কিনা। দাও রিভলভারটা এদিকে দাও। এই যে শোনো। আবার কি হলো? যাই বলতে নেই, আসি বলতে হয়। বাবা, তুমি আবার কবে থেকে এইসব? আরেকটা কথা, তোমার দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা এইসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ওই ছোট দারোগা এতখানি ফাঁকিবাজ না হলে আজ আজ তোমার সমস্ত আশা পূর্ণ হতো, এ আমি জানি। তাও হতো, কিন্তু এখন তোমার কপালে যাই আসুক না কেন, আমি সঙ্গে আছি। আমার জন্য কষ্ট পেও না তুমি। বেশ, এখন তবে আসি। সাবধানে যেও। তুক্কা 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 তুক্কা। বলছিলাম যে শাহবাবুর স্ত্রীর খবরটা একেবারে সত্যি গো। তেনারাজ কদিন ধরে বেজায় জ্বর, কাঁপুনি, আহারে বিছানার সঙ্গে একেবারে মিশে আছে। তা এ খবর তুমি কোথা থেকে জানলে? গেনুর মা বলতেছিল, ওই তেনাদের বাড়ির পাশে কাজ করতে যাই তো, ও সব দেখেছে গো।
ওই তো আমাকে বুঝেছি বুঝেছি, রাতের ভাতটা যা আছে সেসব খেয়ে দিয়ে নিয়ে রান্নাঘরটা গুছিয়ে ফেলো, যাও। সে কি গো দিদি, তুমি খাবে না? না, আমার খিদে নেই, তুমি যাও। মোক্ষদাকে সরিয়ে দিয়ে বাইরের ঘরেই বসে রইল উর্মিলা। তার আর নড়তে ইচ্ছে করছে না, শরীরটা কেমন ভারী হয়ে উঠেছে, মাথাটা ভার হয়ে আছে। কে জানে কেন ভীষণ কান্না পাচ্ছে তার। বিনয় সাহার স্ত্রীর কথা শুনে, নাকি নিজের স্বামীর ভবিষ্যতের কথা ভেবে? বুক ঠেলে একটা দমকা কান্না তার গলার কাছে উঠে এসেছে। হু হু করে চোখ দিয়ে জল পড়ছে তার। এলোমেলো হয়ে বসে আছে উর্মিলা। এখনো তার ভেতরে এত কান্না জমানো আছে। সেই কবেই তো সে সব ধুয়ে যাওয়ার কথা ছিল। এখনো তবে কিছুই সে ভুলতে পারেনি। কোনো না কোনো অজুহাত পেলেই বুক থেকে চোখে সেই কান্না উপচে ওঠে। নিজেকে দেখে নিজেই অবাক হয়ে গেল উর্মিলা। নিজেকে আটকাতে পারল না, বাঁধতেও পারল না। মুখে কাপড় গুঁজে আকুল হয়ে কাঁদতে লাগলো উর্মিলা। আর ঠিক কতক্ষণ ধরে চোখের জলে ভাসছে সে, এ কথা নিজেও জানে না সে। হঠাৎ কি একটা আওয়াজে তার চমক ভাঙল। বাইরের দরজায় ছিটকিনি দেওয়া আছে, তবে কেউ কি সেই দরজার গায়ে আস্তে করে টোকা দিল? আলতো হাতের একটা আওয়াজ হলো মনে হলো তার। কান খাড়া করে শুনতে চেষ্টা করল উর্মিলা, কিন্তু না, বোধহয় মনের ভুল। স্বামীর জন্য দুশ্চিন্তাটা তো আছেই, তাই বোধহয় এসব মনে হচ্ছে তার। নিজেকে একটু গুছিয়ে নিয়ে উঠতে যাবে এমন সময় একতলার বন্ধ জানলাটার কাছে ফিস ফিস করে তাকে কেউ ডাকল, কমলা বলে। কমলা বলে কে ডাকছে? ঠিক শুনলাম তো? কে? মোক্ষদা দিকে ডাকবো? কমলা ঘরে আছো? কমলা, দরজা একবার খোলো না। কে 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 ওখানে? এই যে আমি, চিনতে পারছো? না না তো। কে আপনি? কমলা, আমি। এই যে টর্চ জ্বেলেছি, বুঝতে পারছো না? সত্যতা, তুমি এখানে কি করে এলে? বলছি সব বলছি। তার আগে একটু ভেতরে ঢুকতে দেবে? আসছি। এসো ভেতরে এসো। হ্যাঁ, আর একটু হলে প্রাণটা গেছিল আর কি। এই অসময়ে তুমি এখানে কি করছো? আর আমার বাড়ি বা চিনলে কি করে? এটা যে তোমার বাড়ি আমি সেটা জানতাম না। বাইরের ঝোপে লুকিয়ে থাকার সময় তোমার গলা শুনতে পেয়েছি। আমি তো জানি এটা ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়ি, তাই। কিন্তু তাহলেই বা তুমি এখানে এলে কি করে? না এসে উপায় আছে? আমাকে ধরবেন বলে চট্টরাজ সাহেব যা ভেউ লাগিয়েছে। কিন্তু তুমি এখানে? তোমাকে ধরবে? ও, তার মানে তুমি সে নিরবধি সামন্ত? ও হ্যাঁ, সত্যপ্রিয় মুখার্জি নামটা গোপন করে নিরবধি সামন্তকে আপন করতে হয়েছে। সারাটা জীবন তো পালিয়ে বেড়াচ্ছি, যখন যে নামটা লেগে যায় আর কি। তা তুমি এখানে কি করছো বললে না তো? অসীম চট্টরাজ আমার স্বামী, তাই আইনত এটা আমারই বাড়ি। আমার স্বামী তার পুরো ফোর্স নিয়ে তোমাকেই খুঁজতে বেরিয়েছেন। তাই কি করবে? আমাকে ধরিয়ে দেবে? হ্যাঁ, সেটাই করব। 16 বছর বয়সে যে ভুলটা করেছিলাম সেটা আর রিপিট করতে চাই না। 16 বছরের ভুলটা 30-এ এসে শুধরে নিতে চাও, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই। তার মানে তুমি সেদিন ভুল করেছিলে বলে বিশ্বাস করো? সেদিন বাবার কথাটা শুনলে আমাকে আর এত কষ্ট পেতে হতো না। যাকে সেসব কথা বাদ দাও।
তা ক্রাইম করে আবার ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে আসতে ভয় করলো না তোমার? আমার ক্রাইম কিন্তু এখনো প্রমাণিত হয়নি কমলা। তার আগেই আমাকে হাজত থেকে পালানোটা কি ক্রাইম নয়? তাছাড়া আমার তো আর উপায় ছিল না। একবার ধরা পড়ে গেলে এরপর সারা জীবনের জন্য ফাঁসিও হতে পারত। তাহলে আমার কাজগুলো? কাজ? লোকের ঘর পোড়ানো আর মানুষ খুন করা? আমি খুনি নই কমলা। তাহলে সেদিন আমাকে পুলিশের থেকে আড়াল করেছিলে কেন? সেদিনও আমি ঠিক এই কাজটাই করতাম। তুমি যে এত বড় বিশ্বাসঘাতক সেটা জানতে পারলে সেদিনই তোমাকে ধরিয়ে দিতাম। যাকে এখানে কেন এসেছো বলে ফেলো। ভেবেছিলাম নদী সাঁতরে ওপারে চলে যাব, পারলাম না। গোটা এলাকাটা পুলিশ ফোর্সে ঘিরে ফেলেছে, রিস্ক নিতে পারিনি। আবার এদিকেই পালিয়ে এলাম। এ সময় এই বাড়িটাই সবচেয়ে সেফ। পুলিশ আর যেখানেই খুঁজুক না কেন এখানে খুঁজতে আসবে না। তাই এখানে শেল্টার নেওয়াটা সহজ ভেবেছো? আমার স্বামীর প্রমোশন, আমার ছেলের একা থাকা, এগুলো তোমার কাছে কিছু নয়? তোমার ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে কলকাতায় পড়ে। তাকে ছেড়ে এতদিন একলা থাকাটা কতটা কষ্টের তুমি বুঝতে পারছো? তোমার ছেলের হয়তো খুবই কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু যে চাষার বউগুলো ছেলেকে কাছে রেখেও দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, যাদের পরনে জামা পর্যন্ত নেই। দোহাই তোমার, নেতাদের শেখানো বুলি আমাকে আর বলতে এসো না। এত বছর পার হয়ে গেল, তাও তোমার নিজের কোনো কথা নেই। আমার আবার কথা? তবে এখানে যে তোমাকে দেখতে পাবো এটা কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড। বুঝলাম। আম গাছে চড়ে বসেছিলাম, ঝোপে লুকিয়ে থাকার সময় বারান্দায় তোমাকে দেখতে পাই। তারপর তো গলা শুনে ভাবলে আবার আগের মতো তোমাকে বাঁচিয়ে দেব। আবার আগের মতো তুমি... সত্যি কমলা, বিশ্বাস করো, এত মনস্তত্ত্ব নিয়ে ভাবার সময় আমি পাইনি। আমি শুধু পালাতে চেয়েছিলাম। কারণ আমি যদি পালাতে পারি তাহলে সমাজের চাষা আর মজুর শ্রেণীর মানুষগুলো দুবেলা দুমুঠো খেতে পাবে। ব্যাস, আর কিছুই মাথায় আসেনি আমার, কিছুই না। আবার সেই পুরনো কাসুন্দি শুরু হয়ে গেল। শোনো, মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে গেছে। এখন আর তোমার ওসব কথায় আমি ভুলবো না। অপরাধীর বিচার করবে আদালত, আমি কেউ নই। যাকে আমার স্বামীকে খবর পাঠাতে হবে এক্ষুনি। একটু জল খাওয়া হবে, ছাতি ফেটে যাচ্ছে। আর কিছু চাইবো না, শুধু একটু জল। তুমি কি আমাকে সরিয়ে দিতে চাইছো? তাহলে পালাতে সুবিধে হবে বুঝি? পাগল, যদি নিজে পালাতে পারতাম তাহলে আর এখানে ঢুকবো কেন? না না, কিছু লাগবে না মোক্ষদাদি, তুমি খেয়ে নাও। একটু জল, ভয় নেই, পালাবো না। পালালেও মারা পড়বে। বসো, আনছি। জল আনতে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল উর্মিলা। তার ঠিক কি করা উচিত তা সে নিজেই বুঝতে পারছে না। একবার ভাবল মোক্ষদাকে দিয়ে তার স্বামীর কাছে এক্ষুনি খবরটা পাঠিয়ে দেয়, কিন্তু পারল না। কে যেন তার মুখ চেপে ধরেছে, পা দুটো যেন মেঝের সঙ্গে আটকে গেছে তার। 14 বছর আগে সেই দিনগুলো ঠিক সিনেমার পর্দার মতো চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে। এত কাল পরে এই দিনটার জন্য একেবারে তৈরি ছিল না উর্মিলা। তার রায়বাহাদুর বাবার আজিমগঞ্জের বাড়িটার কথা মনে পড়ে গেল তার। চারিদিকে পুলিশে পুলিশে ছয়লাভ। নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেস্টুন, প্ল্যাকার্ড আর হ্যান্ডবিল উদ্ধার হয়েছে। এখানেই নাকি কোনো একটা ডেরায় গোপনে এই দলের কাজ কারবার চলে। কয়েকজন কলেজ ছাত্রর নামও জেনেছে পুলিশ, তারা এই গ্রামেই আছে। সন্ধ্যের মুখে মুখে গোটা গ্রাম ঘিরে ফেলেছে তারা। চিৎকার, চেঁচামেচি আর হট্টগোলের মধ্যে রায়বাহাদুর নলিনাক্ষদেব একটা টর্চ হাতে নিজেই বাগানে নেমে এসেছেন।
কাউকে একটা ধাওয়া করেছে পুলিশ। ব্যাপারটা খতিয়ে দেখতে যেই এগোতে যাবেন অমনি তার বাগানের মধ্যে কিসের যেন আওয়াজ হলো। কে কে ওখানে? দাঁড়াও, এক পাও নড়বে না। কাকা বাবু। সত্যপ্রিয়। কি হয়েছে বাবু? কোনো গন্ডগোল? পুলিশ ডাকবো? না না না, এখানে কিছু নেই। তুই এক কাজ কর, পুকুরে দেখ তো কেউ ঢুকলো কিনা। হ্যাঁ দেখছি বাবু, এক্ষুনি দেখছি। এই চলো সব পুকুরের দিকে, জলদি। শিগগিরি এসো, 3 তলায় চলো। কেউ এসে পড়ার আগেই উঠে যাও। আরে এসো এসো। বাবু পুলিশ, পুলিশ এসেছে। হ্যাঁ বলুন অফিসার। আপনাকে একবার বিরক্ত করছি রায় বাহাদুর। একটা নটোরিয়াস ক্রিমিনাল এদিকেই এসেছে। কোথাও একটা লুকিয়ে আছে সে। বাই চান্স যদি বাগানে টাগানে। না না না, সেই প্রশ্নই নেই অফিসার। এই তো আমি নিজে বাগানে ঘুরে বেড়াচ্ছি, এখানে তো না কেউ আসেনি। যদি তেমন কাউকে দেখি আমি আপনাকে খবর দেব, নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ স্যার, একটু সাবধানে থাকবেন কেমন? নিশ্চয় নিশ্চয়, থ্যাংক ইউ। সত্যপ্রিয়কে 3 তলার নিজস্ব লাইব্রেরিতে ঢুকিয়ে নেমে এলেন রায়বাহাদুর। একমাত্র তাঁর স্ত্রী অন্নপূর্ণা আর মেয়ে কমলা ছাড়া সত্যর খবর কেউ জানতেও পারল না। তার প্রাণের বন্ধু ভবতোষের একমাত্র ছেলেটাকে কিনা পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ফেরারি আসামির মতো কলকাতার ইউনিভার্সিটি থেকে পালিয়ে এসেছে সে। এই ছেলেটাকেই তো পছন্দ করে কমলা। এই ছেলেটার সঙ্গেই তো কমলার বিয়ে দেবেন বলে ঠিক করে রেখেছেন। অনেকদিন আগের কথা। আচমকা হার্ট অ্যাটাকে মারা যাওয়ার আগে তার ছেলেবেলার বন্ধু ভবতোষ কথা দিয়ে গিয়েছিলেন যে কমলাকেই তিনি সত্যর বউ করে নিয়ে যাবেন। সত্য ছেলেটাকে তাদের কারও অপছন্দ ছিল না। মেধাবী, ভদ্র, রুচিবান ছেলে সত্য। কমলা আর সত্যর মেলামেশায় তাই কারোর আপত্তিও ছিল না কোনোদিন। আচমকা এ কি হয়ে গেল? গোটা বাড়িতে সেদিন স্ত্রী আর মেয়ে ছাড়া ঘটনাটা আর কাউকে জানতে দিলেন না নলিনাক্ষ। সেদিন রাতে নলিনাক্ষ শরীর খারাপের দোহাই দিয়ে নিচেও নামলেন না খেতে। রান্না ঠাকুরের কাছ থেকে খাবারের থালা নিয়ে তাঁর স্ত্রী সোজা দোতলায় স্বামীর ঘরে চলে এলেন, কিন্তু তাও তিনি খেতে বসলেন না। উর্মিলা বলল, তুমি তুমি খাবে না বাবা? না মা, আমার আজ খিদে নেই। খাবারটা তুই 3 তলায় নিয়ে যা, কিন্তু সাবধান, কেউ যেন জানতে না পারে। 3 তলায় কেন? সেখানে কে আছে বাবা? গেলেই দেখতে পাবি। যা মা, সাবধানে যাস। আচ্ছা। 3 তলায় বাবার লাইব্রেরির সামনে খাবারের থালা হাতে গিয়ে দাঁড়ালো সে। আলতো হাতে সে ঘরের দরজাটা খুলতেই চমকে উঠল কমলা। এ কি, তুমি তুমি এখানে? আমার পিছনে পুলিশ লেগেছে। সেই সন্ধ্যের সব কথা সত্যপ্রিয়র মুখ থেকে শুনে কমলা এবার বুঝল যে কেন তার বাবা নিজের খাবারটা তাকে পাঠিয়ে দিলেন। বাড়তি খাবারের খোঁজ পড়লেই বাড়ির লোকের সন্দেহ হতে পারে। সেখান থেকে পুলিশের কাছে খবর যেতে আর কতক্ষণ। বাবা কিছু খেলেন না বলে সে রাতে তার মা অন্নপূর্ণাও উপোস করে বসে রইলেন। সত্যর মুখের দিকে তাকিয়ে ধরা গলায় কমলা একবার জিজ্ঞাসা করল, তোমাকে তো পুলিশ খুঁজছে, এখন কি করবে? আমাকে পালাতেই হবে কমলা, যে করেই হোক। আজ রাতেই আমাকে পালাতে হবে, না হলে দলের খুব বড় ক্ষতি হয়ে যাবে। আর বাবা? না না, বাবাকে কি বলবে? কাকাবাবুকে কিচ্ছু বলা যাবে না। কাকাবাবু আমাকে ফিরতে দেবেন না। পুলিশে ওর চেনা আছে, ঠিক আমাকে খালাস করিয়ে আনবেন, কিন্তু দলের কাছে আমি বিশ্বাসঘাতক হয়ে যাব কমলা। তুমিও কি তাই চাও? হ্যাঁ বলো না, তুমি কি তাই চাও? কেউ তোমাকে মিথ্যাবাদী বললে তা আমি মেনে নিতে পারবো না।
তোমার সততা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। তুমি তুমি মানুষের জন্য কত কাজ করো, সে কথা আমি জানি। আমি জানতাম, আমি জানতাম সবাই আমাকে সন্দেহ করলেও তুমি কখনো আমাকে ভুল বুঝবে না। তাই তো তোমাকে এত। আমার একটা কথা রাখবে? বলো কমলা। দলের কাছে বেরোনোর আগে আমাকে বিয়ে করে তোমার মায়ের কাছে রেখে যাও। আমি তোমাকে কোনো বাধা দেব না, বিশ্বাস কর। আমি তোমাকে বাধা দেব না। আমি তোমাকে বিশ্বাস করি কমলা, কিন্তু বিয়ের সিদ্ধান্তটা সেটা তো আমার হাতে নেই। তোমার বাড়ি আমার বাড়ি, কারোরই তো কোনো আপত্তি নেই, তাহলে এত ভাবনা কিসে? না না, বাড়ির কথা হচ্ছে না, আমাকে দলের অনুমতি নিয়ে আসতে হবে। দল না বললে আমি কিচ্ছু করতে পারবো না। দলকে রাজি করিয়ে খুব শিগগির তোমাকে নিয়ে যাবো, আমি কথা দিচ্ছি। কিন্তু লক্ষ্মীটি, তোমার বাবাকে এখনই এসব কথা বলো না। বেশ, আজ রাতে খিড়কির দরজাটা খোলা থাকবে। সবাই ঘুমিয়ে পড়লে আমি সংকেত দেব, তখন বেরিয়ে। কাকা বাবু আসছে, দোহাই তোমার, সব কথা যেন তার সামনে বলো না। কিরে, খাবার দিলি কমলা? হ্যাঁ বাবা। ছি 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 ছি, আমি জন্মেও ভাবিনি যে তোমার মতো একটা ব্রাইট ছেলেকে পুলিশ এইভাবে খুঁজে বেড়াবে। তোমাকে নিয়ে তোমার বাবার কত আশা ছিল সে কথা তুমি জানো? আর তুমি কি না? কাকা বাবু, আমি আসলে। যাকে শোনো, পুলিশকে আমি সামলে নেব। আমি যা বলছি তুমি এখন তাই করবে, বুঝেছ? আগে কাকা বাবু বলুন। বেয়ানকে, মানে তোমার মায়ের নামে আমি একটা চিঠি লিখে দিচ্ছি। কাল ভোরবেলায় ওটা নিয়ে সোজা বাড়ি যাবে। বাকি যা করার আমি করব, কিন্তু ওই দলে আর যাবে না। ওদের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে পুলিশের কাছে একটা নোট লিখে দেবে, বুঝতে পেরেছ? আচ্ছা কাকা বাবু, তাই হবে। সেদিন গভীর রাতে কমলার সংকেত পেয়েই ঘর ছেড়ে চিরকালের মতো বেরিয়ে গেল সত্যপ্রিয়। সে যে গেল, আর সে ফিরল না। হ্যাঁ, কমলা অপেক্ষা করেছিল। সে আশায় ছিল যে সত্য নিশ্চয়ই তার কাছে ফিরে আসবে, অন্তত সিঁথিতে এক চিলতে সিঁদুর ছুঁইয়ে নিজের বাড়িতে নিয়ে যাবে সে। কমলা তো আর কিছু চায়নি, তাকে বাঁধতে অবধি চায়নি, শুধু তার সঙ্গে থাকতে চেয়েছিল সে। খুব ধাক্কা পেয়েছিল মেয়েটা, সারা জীবন আর বিয়েই করতে চায়নি। অনেক বুঝিয়ে সুঝিয়ে মা তাকে রাজি করালেন বটে, কিন্তু স্বামীকে আর কোনোদিন ভালোবাসতে পারল না সে। এমনকি স্বামীর মুখে নিজের কমলার নামটা পর্যন্ত শুনতে চাইল না। নিজেই নিজের নাম রাখল উর্মিলা। স্ত্রীর কথা মেনে নিয়ে সেই নামেই তাকে ডাকেন স্বামী অসীম চট্টরাজ। স্বামী হিসেবে অসীম চট্টরাজ বাবা হিসেবে কর্তব্যের কোনো ত্রুটি করেননি কখনো। কিন্তু ওই ভালোবাসার নাম শুনলেই কমলার সারা শরীর কেমন রি করে ওঠে, কাউকে আর বিশ্বাস করতে মন চায় না। মফস্বলে সেরকম চিকিৎসার সুযোগ নেই, তবু চেষ্টার কোনো ত্রুটি করেননি অসীম। কিন্তু তেমন উন্নতিও আর হলো কই। বিনা কারণে অবহেলা সয়ে সয়ে বিয়ের কবছর পর থেকেই অসীম চট্টরাজও একসময় নিষিদ্ধ পাড়ায় আসা যাওয়া শুরু করে দিলেন। তবে সেসব অনেককাল আগের কথা। ছেলে বাসুর জন্মের পর থেকে সংসারটায় আবার একটু ছন্দ এসেছে। স্বামী পুত্রকে নিয়ে একটু গুছিয়ে বসেছে উর্মিলা, কিন্তু না, সে আর কোনোদিনও কমলায় ফিরল না। এই নামটার মধ্যে আজন্মের অপেক্ষা লুকিয়ে আছে যে। অপেক্ষা শব্দটা ভেবেই নিজের মনে আজ একটু হাসল উর্মিলা। হায় রে মূর্খ নারী,
আজ 14 বছর পরে যে সামনে এসে দাঁড়িয়েছে, তার জন্যে কি সে আদৌ এতগুলো বছর অপেক্ষা করেছিল, নাকি বিশ্বাস ভাঙার জন্য সত্যপ্রিয়র প্রতি তীব্র অভিমানী তাকে তীব্র ঘৃণার দিকে ঠেলে দিয়েছে? বুঝে উঠতে পারে না উর্মিলা। গ্লাসে জল নিয়ে ঘরে ফিরে এলো সে। এই তো, যাক, ফিরেছো তাহলে। ভাবলাম তুমি নিজেই বোধহয় পুলিশে খবর দিতে চলে গেলে। দাও দাও, খুব তেষ্টা পেয়েছে। সম্ভব হলে সেটাই করতাম। সেটা করতে পারলে অনেক আগেই তোমার ওই মোক্ষদাকে ডেকে আনতে। তা তো আনোনি। হ্যাঁ, করিনি ঠিকই, তবে সেটাকে আমার দুর্বলতা বলে ভেবো না। তোমার কাছে একটা উত্তর জানতে চাই আমি, সেই জন্য এখনো পর্যন্ত তোমাকে সহ্য করে যাচ্ছি। উত্তর? হ্যাঁ, উত্তর। 14 বছর ধরে এই উত্তরটার জন্য অপেক্ষা করছি। সেদিন যদি আমাকে ফিরে আসবে বলে কথা না দিতে, তাহলেও তোমাকে পালানোর সুযোগ আমি করে দিতাম। সব জেনে শুনে তাহলে কেন মিথ্যে বললে সেদিন? মিথ্যে তো বলিনি, আমি সত্যিই ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি ফিরে এলে দেশটা উচ্ছন্নে যেত, সমাজ ধ্বংস হয়ে যেত। কি তাই তো? না কমলা, আমার দল আমাকে ফিরতে দেয়নি। দল? আমার আদর্শ আর তোমার মধ্যে সংঘাত বেঁধেছিল। সত্যি বলছি, এই সংঘাতে নিজের আদর্শকে আমি ছাড়তে পারিনি। বিয়ে করলে দলে থাকা যেত না, আর যদি শুনতো যে তোমার বাবা রায় বাহাদুর, তাহলে তো আর কথাই নেই। কিছুতেই তারা মেনে নিত না, কারণ তোমার বাবার সঙ্গে পুলিশের ঘনিষ্ঠতা খুব বেশি। আমার মাথার ওপর খাড়া ঝুলছিল। কমলা, কমলা, তুমি বিশ্বাস করো, তাই আমি ফিরতে পারিনি। বিশ্বাস? তোমাকে? আমি আমি সত্যি কথা বলছি কমলা, তোমাকে বিয়ে করে পার্টি করব এমন একটা স্বপ্নই বারবার দেখেছি আমি। আমাদের বাড়িতে পুকুরে, মাঠে, ছোট্ট দাওয়াটায় তুমি তুমি ঘুরে বেড়াবে, আমার মায়ের পাশে বসে বসে আমার ছোটবেলার গল্প শুনবে, নির্জন দুপুরে একা বসে আমার চিঠি পড়বে। এই স্বপ্ন আমি কতবার দেখেছি জানো? আশ্চর্য। না কমলা, এটা সত্যি। এই স্বপ্ন আমি ঠিক এই স্বপ্নগুলো তো আমিও দেখেছিলাম। তার খবরটা কি কাউকে দিয়ে পাঠানো গেল না? পাঠাতে চেয়েছিলাম কমলা, কিন্তু পারিনি। দলের কাছে ব্যক্তিগত সেন্টিমেন্টের চেয়ে আদর্শ অনেক বড় ছিল, অনেক বড়। দেশের কাজ, সমাজের কাজ করতে গেলে ব্যক্তি চিন্তা বিসর্জন দিতে হয়েছে। সেই আমার পিছনে আবার পুলিশের খোঁচড় পোস্টিং করা হলো। দল আমাকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিল। তারপর যে কি করে বেঁচেছি সেটা আমি একমাত্র জানি। রংপুর, কুমিল্লা, কোথায় না থেকেছি, কোথায় না গেছি। তাড়া খেয়ে পালাতে পালাতে দিনরাত কোনো কিছু ঠিক ছিল না। আবার যে কখনো তোমার সঙ্গে দেখা হবে সেটা আমি ভাবতেও পারিনি। এতদিনে নিশ্চয়ই দলে একটা বড় সড়ো পথ পেয়ে গেছ, কি বলো? দলের কাছে এখন আর আমার বড় একটা গুরুত্ব নেই কমলা। আমি অনেকটা সেই ওই পুরনো আসবাবের মতন হয়ে গেছি। আছে কিনা কেউ নজর দেয় না, না থাকলেও বিশেষ ক্ষতি নেই, তবু ওই অভ্যেস। তাহলে তাহলে পুলিশ তোমাকে খুঁজছে কেন? পুরনো প্রেম কিনা? সরকারের কাছে আমার যা দাম, দলের কাছে তার কানাকড়িও নেই। যাকে আমাকে ধরিয়ে দেবে বলছিলে না? যাও, এতক্ষণে তোমার স্বামী হয়তো নদী পেরিয়ে চলে গেছেন। ওদিকটা সাপখোপের ডেরা, ওনাকে ডেকে আনো। ভয় নেই, আমি এখানেই রইলাম।
ওই যে ওদের গলা শুনতে পাচ্ছি। তুমি এক কাজ করো, তুমি তুমি ওই বাগানের দিকটা দিয়ে বেরিয়ে যাও। ওই দিকটায় কেউ থাকে না। যাও 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 না, দেরি করছো কেন? যাও যাও, শিগগির যাও, ওরা নয়তো চলে আসবে। আমাকে ধরিয়ে দিলে অসীমবাবু ম্যাজিস্ট্রেট হবেন, তোমাদের কলকাতায় বাড়ি হবে, আর ওই বেচারা দারোগা চাকরিটা বেঁচে যাবে। না না না, এতগুলো প্রাপ্তিকে অবহেলা করি কি করে? যা বলছি তাই করো, করো না। ওদিকটা দিয়ে বেরিয়ে যাও, যাও যাও, শিগগির যাও। একটা বস্তা পচা আবর্জনাকে নিয়ে কারো কোনো লাভ নেই কমলা, বরং ফাঁসি হলে একটা বীরের মর্যাদা পাওয়া যাবে। এই ছাপোষা জীবনে সেটাই বা কম কি? কথা বলতে বলতে কখন যে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে সত্যপ্রিয়র হাত ধরেছে উর্মিলা, খেয়ালই করেনি সে। আজ কতদিন পরে সেই ফেলে আসা কৈশোর, আশ্রয়, ভরসা, অভিমান, প্রেম সব মিলে মিশে তার আঙুলগুলোকে জড়িয়ে ধরেছে। একটু একটু করে গলে যাচ্ছে সে। চোখের জল তো কবেই সেই শুকিয়ে গিয়েছে, এখন কিছুটা বাষ্প জমেছে বোধ হয়। সত্যদা কতদিন ঠিক করে খায়নি, চেহারাটা দেখে আন্দাজ করতে চেষ্টা করল উর্মিলা। হিসেব মেলাতে পারল না। তাকে আগে খেতে দেবে নাকি বাগানের পথটা দেখাবে, এই নিয়ে নিজের ভেতরেই বেশ কিছুটা লড়াই করল সে। আর তারপর একরকম টানতে টানতেই সত্যপ্রিয়কে দরজার কাছে নিয়ে এলো উর্মিলা। আর ঠিক তখনই বোধহয় বাজ পড়লেও এতটা চমকে উঠত না সে। ম্যাডাম, একটা কথা বলতে এলাম। এ কি আপনি? হ্যাঁ ম্যাডাম, নাদু মানে ওই আমার কাজের লোকের ছেলেটা নদীর ধারে গিয়ে খবর দিল যে আমার স্ত্রী গত হয়েছেন। বাড়ি ফিরে দেখি চলে গেছে ম্যাডাম, আমাকে ছেড়ে সে চলে গেছে। কি বলছেন শাহবাবু? শেষ সময়ে খুলছিল কিনা আমি জানি না ম্যাডাম, জানি না। শাহবাবু? হ্যাঁ ম্যাডাম, আসলে শরীরটা তো। কি আপনি আপনি এখানে কেন? সেই তো ধরা দিলেন। তখন যদি পালিয়ে না যেতেন তাহলে ওকে হয়তো একলা মরতে হতো না। গোটা ফোর্স তো আপনাকেই খুঁজছে। আপনি প্লিজ একটা কাজ করে দেবেন, অসীমবাবুকে একবার খবর দেবেন। এতক্ষণে ওরা বোধহয়। না না, আমাকে এখন বাড়ি ফিরতে হবে ম্যাডাম। দাহ কাজের জোগাড় যন্ত্র করতে হবে, ডাক্তার ডাকতে হবে। ম্যাডাম এই সার্ভিস রিভলভারটা আপনার কাছে আমি জমা রেখে গেলাম। এটা আমার আর লাগবে না। যার জন্য চাকরিটা দরকার ছিল সেই যখন আর নেই, এটা রাখুন ম্যাডাম, এটা রাখুন। বেশ, বলে দেব। ও হ্যাঁ ম্যাডাম, আরেকটা কথা। স্যার যদি এই ক্লাবের সেক্রেটারিকে একটু বলে দেন, বুঝতেই তো পারছেন এই রাত বিরেতে লোকজন জোগাড় করা। আমি 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 আসছি ম্যাডাম, আমি আসি। দেখো কমলা, মৃত্যু কত সহজ না, অথচ এই মৃত্যুর ভয় আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। বিনয় সাহা চলে গেলেন। তখনও সত্যপ্রিয়র হাত ধরে চুপ করে দাঁড়িয়ে আছে উর্মিলা। নদীর দিক থেকে আলোগুলো এবার এদিকেই আসছে, তার মানে ফোর্স ফিরে আসছে। কিন্তু কেন? শাহবাবুর জন্য?
নাকি অন্য কোনো খবর পেয়েছে ওরা? শেষবারের মতো সত্যদাকে ফিরিয়ে দেওয়ার একটা মরিয়া চেষ্টা করলো উর্মিলা, কিন্তু না, সত্যপ্রিয় সেখানেই দাঁড়িয়ে রইল। শাহবাবু যখন আমাকে দেখতে পেয়েছেন তখন আর চলে যাওয়ার কোনো মানেই হয় না কমলা। উর্মিলাদের ঘরের সামনের দরজা থেকে নদীর দিকটা দেখা যায়। সেখানে দাঁড়িয়েই মশাল টর্চের মিলিত আলোটা চোখে পড়ছে উর্মিলার। লোকজনের আওয়াজগুলো স্পষ্ট হচ্ছে এবার। না, ওরা ফিরেই আসছে। তার মানে ওদের সঙ্গেই আছে নসীম চট্টরাজ। আর স্বামী এসে পড়লে এই গোটা ঘটনাটা কিভাবে সাজাবে, মনে মনে সে কথাগুলোই ভাবছে উর্মিলা। আর যে সময় নেই তার। অপরাধী বাগানের মধ্যে লুকিয়েছিল নাকি জানলা ভেঙে, ভাবনাটা মনের মধ্যে জোড়া লাগানোর আগেই অসীমের গলা শুনতে পেল সে। উর্মিলা, উর্মিলা, কি তুমি? তুমি কোথা দিয়ে? একজন কনস্টেবল বলল আমার বাড়ির আশেপাশে নাকি কাকে একটা দেখতে পেয়েছে সে। নদীর ওপার থেকে তাই ঘুরপথে ফিরলাম, অপরাধী যাতে পালাতে না পারে। অপরাধী? পালানোর জন্য সে নিশ্চয়ই সোজা পথটাই লক্ষ্য রাখবে। অপরাধী মানে? আসলে আপনি তো নিরবধি সামন্ত। বসুন। আমি সত্যপ্রিয় মুখার্জি। নিরবধি সামন্তটা আমার ছদ্মনাম। জানি। আপনার সম্পর্কে সবটাই আমার জানা। সব খবর রাখতেই হয় মিস্টার মুখার্জি। উর্মিলাকে তাই। উর্মিলা? হ্যাঁ, আমার স্ত্রী, মানে আপনার কমলা। ওই নামে তো আবার আমার ডাকা বারণ। আমি আসছি। আপনি মিছিমিছি পালিয়ে গেলেন মিস্টার মুখার্জি। আপনাকে আমি ছেড়েই দিতাম। ছেড়ে দিতেন? ছেড়ে দিতাম। উর্মিকে তো আপনি চিনতেন, তাই না? হ্যাঁ, ছোটবেলার আলাপ আর কি। ওর বাবা আর আমার বাবার বন্ধু। জানি জানি জানি, সবটাই জানি আমি। আপনাকে তো ও আগেও একবার পালানোর সুযোগ করে দিয়েছিল, কিন্তু এবার আপনার আত্মসমর্পণের ব্যাপারটা নিশ্চয়ই মানতে পারেনি। আচ্ছা, পালানোর সুযোগ তো এবারেও ছিল, আপনি গেলেন না কেন? আর পালিয়ে লাভ নেই আসলে। গুলি? কোথায় গুলি চললো? উর্মি, উর্মি! মিস্টার মুখার্জি, মিস্টার মুখার্জি, শিগগির আসুন। উর্মি, সত্যপ্রিয়কে ডাকতে ডাকতে ভেতরের ঘরে ছুটে গেলেন অসীম চট্টরাজ। মাঝের ঘরে পড়ে আছে তখন উর্মিলার নিথর দেহ। মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। বিনয় সাহার সার্ভিস রিভলভারটা পড়ে আছে তারই পাশে। তার সামনে মাথায় হাত দিয়ে বসে আছে মোক্ষদা। বসার ঘর থেকে কখন বেরিয়ে এলো উর্মিলা, মনে পড়ছে না অসীম চট্টরাজের। তার আর কিচ্ছু মনে পড়ছে না তখন, কিচ্ছু না। শুনলেন তৃপ্তি মিত্রর লেখা শেষের সেদিন। আজকের প্রশ্ন, নিরবধি সামন্তর আসল নাম কি? গত সপ্তাহের মানবজমিন গল্পের প্রশ্ন ছিল, রামপ্রসাদের মেয়ের নাম কি ছিল? সঠিক উত্তর হল জগদীশ্বরী। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন সঞ্জু বিশ্বাস, সুমিতা সমাদ্দার, শুভম পাল, রাকেশ দত্ত, মৌসুমী মুন্সী, পার্থজিৎ বিশ্বাস, ত্রিষিতা চন্দ্র, প্রিয়া নস্কর, অরুণিমা বিশ্বাস ও সৌম্যজিৎ বণিক। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।